স্যার ইউনূসের পতন একেবারেই অনিবার্য, সেটা যে কোনো মুহূর্তে হতে পারে। বাট অনেকগুলি রিজনই আছে কেন আসলে এই মানে ইউনূসের পতন একেবারে অবধারিত, মানে ইটস গোনা হ্যাপেন নো ম্যাটার হোয়াট। বাট তাদের মধ্যে 10টা ভেরি ইম্পর্ট্যান্ট রিজন, 10টা ভয়ঙ্কর কারণ, আমি বলবো ভয়ঙ্কর কারণে এই পতনটা হবে। মানে অ্যাভয়েড করা মানে ইম্পসিবল, এটা আনঅ্যাভয়েডেবল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক, আশা করি ভালো আছেন। অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড এনেবল দ্য নোটিফিকেশন। এবং আপনারা বিরক্ত হবেন না, আমি প্রতিদিনই একই জামা কাপড় পরে অলমোস্ট সেম কাপড় রিপিট করে করে সেটের সামনে আসি। যদি বেশি প্যারা খান তাহলে আমার গোফান্ডমি পেজের লিঙ্ক আছে ডিসক্রিপশনে, সুন্দর মতো গোফান্ডমি পেজে চলে যাবেন, যা যা করার করবেন। কোন 10টা কারণে, মানে ভেরি ইম্পর্টেন্ট রিজনস, ভয়ঙ্কর কারণে স্যার ইউনূসের পতন একেবারেই কনফার্ম হয়ে গেছে। এবং এই কারণগুলো আপনারা আমার সাথে মিলিয়ে দেখবেন এবং আমার কথা মিলছে কিনা দেখবেন, জাজ করবেন, অ্যাসেস করবেন, এরপর একটা ডিসিশনে যাবেন। এবং ডেফিনেটলি এর চাইতেও বড় কোনো রিজন যদি আপনাদের মনে হয় আছে তাহলে কমেন্টে জানাবেন। 1 নম্বর রিজন, ইউনূস সাহেব সবার প্রথমেই ক্ষমতায় আসার আগে বা ক্ষমতায় আসার সাথে সাথেই একেবারে মাইক নিয়ে একটা বড় কথা বলেছিলেন, বিশাল বড় কথা বলেছিলেন, 7 সিস্টার। উনি ইন্ডিয়াকে পোক করে বলেছিলেন যে উনি 7 সিস্টার অ্যাটাক করবেন। ওনার কথার মানেই ছিল এটা যে উনি যে কোনো মুহূর্তে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করবেন যেখানে ইন্ডিয়ার 7 সিস্টার একটা মানে অ্যাটাক বাংলাদেশ থেকে হবে, বা বাংলাদেশ ফেসিলিট করবে, বা বাংলাদেশ কাউকে না কাউকে হেল্প করবে। অবভিয়াসলি এটা পাকিস্তান ছাড়া আর কেউ হবে না। এইটা স্যার ইউনূসের পতনের প্রথম কারণ। মানে একেবারে প্রথম দিন থেকে শুরু করেছেন উনি, উনার পতন উনি নিজেই লেখা শুরু করে। ইন্ডিয়া কখনো এটাকে ভালো চোখে দেখবে না, এখন পর্যন্ত দেখবে না। এবং ইন্ডিয়ার কাছে ডক্টর ইউনূস সবসময় একজন হোস্টাইল পার্সন হিসেবেই থাকবে। এখানে হস্টিলিটি সবসময় থাকবে। যতক্ষণ ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে ততক্ষণ বাংলাদেশে আসলে কোনো শান্তি থাকবে না, কোনো ধরনের শান্তি থাকবে না। কারণ নেইবারের সাথে সারাদিন ঝগড়া করে, নেইবারকে হুমকি ধামকি দিয়ে, এত বড় নেইবার, পারমাণবিক ক্ষমতা যাদের আছে, যাদের আর্মি অনেক পাওয়ারফুল, এবং বেসিকলি ইন্ডিয়া হচ্ছে আমাদের সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড এত বছর ধরে, একেবারে 1971 থেকে। সেই ইন্ডিয়াকে উনি থ্রেট দিয়েছিলেন 7 সিস্টার অ্যাটাক করবেন অ্যান্ড অল দ্যাট। আই ডোন্ট থিঙ্ক সো ইটস পসিবল ফর হিম বাংলাদেশে আসলে কিছু করা বা ক্ষমতায় থাকা, বা সে কোনো কিছু কাউকে সেট করে যাবে তার ক্ষমতায় প্রক্সি হিসেবে। আই ডোন্ট থিঙ্ক সো ইটস গোয়িং টু হ্যাপেন। নাম্বার 2 রিজন, মায়ানমার ইস্যু। উনি ক্ষমতায় এসে আরেকটা জিনিস খুব বেশি নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে পুশ করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশ মায়ানমারে করিডোর সেট করা। বেসিক্যালি উনি আরাকান আর্মিকে ফেসিলিটেট করতে চেয়েছেন, হেল্প করতে চেয়েছেন, এম্পাওয়ার করতে চেয়েছেন, যে আরাকান আর্মি এখন মায়ানমার আর্মির সাথে যুদ্ধ করছে। মায়ানমারের যে গৃহযুদ্ধ এটা চলছে, ওইটাতে উনি নাক গলাতে চেয়েছেন। মায়ানমারও এটাতে খুব একটা হ্যাপি না। মায়ানমারে এখন যারা পাওয়ার আছে তারাও হ্যাপি না। মায়ানমারে অনেকগুলি পার্টি আছে, চায়না আছে, ইন্ডিয়া আছে, আমেরিকা আছে। আমেরিকার পক্ষ হয়ে উনি স্বপ্রণোদিত হয়ে যখন করিডোর বারবার পুশ করছিলেন, বেসিকলি উনি বাংলাদেশের আরেকজন নেইবার, মানে প্রথমে ইন্ডিয়াকে পিসড অফ করেছে, এরপর আরেকটা নেইবার, বাংলাদেশের বর্ডারিং নেইবার, সেটা হচ্ছে মিয়ানমারকে বেসিকলি আরও পিসড অফ করে দিয়েছেন। সো বাংলাদেশের দুই সাইডের মানে বর্ডারের মধ্যে দুইটা মেজর কান্ট্রি, বাংলাদেশের সাথে তো বর্ডার সব দেশের নাই, তাই রাইট, দুইটা দেশে আছে। এবং উনি ক্ষমতায় আসা মাত্র এই দুই দেশের সাথে তার রিলেশন যেটা, সেটা বরবাদ করে ফেলেছেন এগুলি করে। উনি মায়ানমারে পেনিট্রেট করাটা অপ্রয়োজনীয় ছিল, এবং এমন না যে উনাকে সবাই খুব করে বলেছে এটা করতে, উনি সব প্রণোদিত হয়ে করেছে। এবং এটা করার পিছনে কারণ হচ্ছে উনার মাথায় ছিল যে বাংলাদেশের দুইটা নেইবার, দুইজন সাথেই যদি আমি শত্রুতা শুরু করি তাহলে বাংলাদেশ কখনো আর স্টেবল হবে না, কোনো না কোনো একটা সমস্যায় পড়বে। ওনার প্ল্যানই ছিল এটা, এবং এক্স্যাক্টলি উনি ওটা এক্সিকিউট করার চেষ্টা করেছেন, যদিও অতটুকু গড়ায় নাই। 3 নম্বর রিজন, তার পাকিস্তান প্রেম। সে ক্ষমতা পাওয়ার শুরু থেকে এখন পর্যন্ত পাকিস্তানের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন বারে বারে, এটা আনবিলিভেবল। পাকিস্তানের আর্মি বলেন, পাকিস্তানের ইন্টেলিজেন্স বলেন, পাকিস্তানের লোকজন বলেন, পাকিস্তানের মানুষজন বা মন্ত্রী মিনিস্টার বাংলাদেশে এসে বাংলাদেশকে অপমান করে যাচ্ছে, কিন্তু তিনি তাও পাকিস্তানকে হাততালি দিয়ে যাচ্ছেন। সব কথা বাদ দেন, আমেরিকাতে গিয়ে কোনো রাষ্ট্রপ্রধান তার সাথে দেখা করতে চায় না। উনি বিভিন্ন শহরের মেয়রের সাথে কথা বলে, তার পুরানো বন্ধুদের সাথে কথা বলে, জাতিসংঘের এই মিটিংয়ে
ডক্টর ইউনূসকে কেউ পাত্তাই দিচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ছবি তুলেছে, মানে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা হয়েছে, তাকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে, কিন্তু যে ছবিটা পত্রিকায় এসেছে ওই লোকটা আসলে ডোনাল্ড ট্রাম্প না। কিন্তু সেখানে গিয়ে তার সাথে মিটিং হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে। আনবিলিভেবল, তার এই অতিরিক্ত মাত্রায় পাকিস্তান প্রেম একসাথে অনেকজনকে খেপিয়ে তুলেছে। প্রথমে তো আছে ইন্ডিয়া, তারপরে বাংলাদেশের মানুষ, কারণ বাংলাদেশের মানুষ ডেফিনেটলি 1971 সালে যারা আমাদের শত্রু ছিল তাদেরকে কোলে তুলে যদি কেউ তুলো করে, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না, কেউই মেনে নেবে না। সেটা একমাত্র রাজাকাররা ছাড়া এগুলি কেউ মেনে নেবে না। আর ডক্টর ইউনূস ক্ষমতায় এসে রাজাকারদেরই এম্পাওয়ার করেছেন, রাজাকারদেরকেই তার আশেপাশে রেখেছেন এবং রাজাকারদেরকে দিয়েই যত ডার্টি কাজ আছে সব কিছু করাচ্ছেন। আর পুরো পার্টিটাই রাজাকারের। সেই রাজাকারদের প্রমোট করতে করতে পাকিস্তানের, মানে বাংলাদেশকে পাকিস্তানের হাতে প্রায় তুলে দিয়েছেন। এই জিনিসটা অন্যতম কারণ হতে যাচ্ছে তার পতনের। 4 নম্বর রিজন, চিটাগং পোর্ট। চিটাগংবাসীকে, চট্টগ্রামবাসীকে পুরো খেপিয়ে তুলেছেন এই ডক্টর ইউনূস। চট্টগ্রামবাসীর মানে এগুলি কখনো অ্যালাউ করে না যে তাদের শহরে যে পোর্টটা আছে সেই পোর্টটা কোনো বিদেশিদের হাতে চলে যাবে। ডক্টর ইউনূস সেই কাজটাই সবার প্রথমেই করেছেন, বলতে গেলে প্রথম দিকেই করে ফেলেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন এখনও আরও বড়োভাবে করতে। সেটা হচ্ছে চট্টগ্রামের পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেওয়া। চুক্তি পর্যন্ত করে ফেলেছেন, এটাতে পেপারে অনেকগুলি ডিক্লারেশন এসেছে। চিটাগং পোর্টটাকে পুরো সেল করে দিচ্ছে। এখন চিটাগং পোর্টের উপরে নজর পড়েছে কিন্তু আমেরিকার, এবং চাইছেন তাদেরকেও কোনো একটা কিছু দিয়ে দিতে। এইভাবে করে বাংলাদেশের মেইন যে বন্দর, বাংলাদেশের রপ্তানি আমদানির সর্বোচ্চ যেই ক্যাপাসিটি যে বন্দরের আছে এবং সবচেয়ে বেশি হয়, মেজর বন্দর বাংলাদেশের একটা মানে হাব, এটা হাব বলা ভুল হবে, বাংলাদেশের ব্যাকবোন বলতে পারেন চট্টগ্রামের বন্দর। সেই বন্দরকে উনি বিক্রি করে দিতে চাইছেন বিদেশিদের হাতে। চট্টগ্রামবাসী, উনি নিজেও চট্টগ্রামের মানুষ, উনি নিজেও চাটগাঁয়া, এবং একজন চাটগাঁয়া হয়ে উনি চট্টগ্রামের এত ক্ষতি করলেন, চট্টগ্রামের মানুষের এত বড় ক্ষতি করতে যাচ্ছেন, এটা কি চট্টগ্রামের মানুষ মেনে নিবে? জীবনও মেনে নিবে না। উনি যতই চট্টগ্রামের মানুষ হোক, ওনাকে কেউ এই ব্যাপারে ক্ষমা করবে না। চট্টগ্রামবাসীর একটা গর্বের বিষয় এই চট্টগ্রাম পোর্ট, রাইট? সেই চট্টগ্রাম পোর্টকে উনি বিদেশিদের হাতে তুলে দিয়েছেন, পুরো দেশের কথা বাদই দিলাম। সো মানুষ কি ওনাকে থাকতে দিবে ক্ষমতায়? এই কারণেও ওনার পতন অনিবার্য। 5 নম্বর রিজন, ক্ষমতায় এসে ইউনূস একের পর এক টেররিস্ট, যারা কনভিক্টেড টেররিস্ট, রেডিক্যাল টেররিস্ট, সন্ত্রাসী, জঙ্গি, তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছেন। শুধুমাত্র জেল থেকে ছেড়ে দিয়েছেন তা না, তাদেরকে একেবারে রীতিমতো আপ্যায়ন করে, সম্মান দিয়ে, মানে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন জরুরি জায়গায় পাঠিয়ে দিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেট করেছেন। এই জঙ্গিদেরকে দিয়েই উনি বাংলাদেশে মোটামুটি একটা আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করা, একটা গৃহযুদ্ধ লাগানো, মানুষ মারা, এগুলি সব করার প্ল্যান করছেন। বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা হবে, জঙ্গিরা তো জঙ্গিদের কাজই করবে, এগুলি উনি খুব ভালো করে জানে। এবং ঠিক এগুলি হওয়ার জন্য উনি বাংলাদেশের জেল থেকে, যারা জেলে মানে তারা পানিশমেন্টে ছিল, তাদেরকে জেল থেকে বের করে দিয়েছেন। সন্ত্রাসী জঙ্গিদেরকে, সাধারণ কোনো এরা অপরাধী না, চোর বাটপার বা এই টাইপের কোনো অপরাধী না, জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছেন। এটা শুধু বাংলাদেশের মানুষ না, এটা পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি খুব নেগেটিভলি দেখেছে এবং ইউনূসকে ইউনূস বিন লাদেন নাম দিয়ে দিয়েছে অলরেডি। তাকে ইউনূস বিন লাদেন বলা হয় এখন। এইটা তার পতনের, শুধু যে তার পতনের কারণ হবে তা না, এই সন্ত্রাসী জঙ্গিরাই ডক্টর ইউনূসকে খেয়ে ফেলবেন একেবারে টপ টু বটম, কোনো কিছু রাখবেন না। আমি লিখে দিতে পারি, আপনারা এই কথাটা মনে রাখেন, আমার এই কথাটা মনে রাখেন। যখন দেখবেন যে অ্যাকচুয়ালি ওই জঙ্গিরাই ডক্টর ইউনূসকে ধুয়ে দিচ্ছে, মানে একেবারে মাথা থেকে পা পর্যন্ত পুরা ভ্যানিশ করে দিচ্ছে, ইট উইল হ্যাপেন। 6 নম্বর রিজন তার পতনের, আমেরিকার আর্মি। ডক্টর ইউনূস খুব করে চাইছেন বাংলাদেশে যেন একটা আমেরিকান বেস হয়, একটা নেভি বা এয়ারফোর্সের বেস হয় আমেরিকার, খুব করে চাইছেন এবং এটার প্র্যাকটিস চলছে, এটা নিয়ে প্রচুর লবিং চলছে, এটা নিয়ে প্রচুর নেগোসিয়েশন হচ্ছে, বিভিন্ন ধরনের নিউজ পাচ্ছেন আপনারা। আর নিউজের কথা বাদ দেন, এই মুহূর্তে বাংলাদেশে এখনও আমেরিকান সোলজাররা আছে, আমেরিকার এয়ারফোর্সের লোকজন বাংলাদেশে ঘোরাঘুরি করছে, তারা রেকি করছে, তারা সার্ভে করছে কোথায় অ্যাকচুয়ালি বেস হলে ভালো হয়, কোথায় কোন শহর দখল করলে ভালো হয়, কোন শহর কিনলে ভালো হয়, কোন আইল্যান্ড কিনলে ভালো হয়, অ্যান্ড অল দ্যাট। বিলিভ ইট অর নট, বাংলাদেশ অলমোস্ট আমেরিকার একটা মানে সাইড কিক হয়ে যাচ্ছে, মানে সাইড কিকও না, আমেরিকার একটা প্র্যাকটিস গ্রাউন্ড হয়ে যাচ্ছে, একটা ওয়ার গ্রাউন্ড হয়ে যাচ্ছে, আমেরিকার একটা বেস হয়ে যাচ্ছে। যদি ইউনূস এর মধ্যে আমরা তাকে ঠেকাতে না পারি, দেন বাংলাদেশ অলরেডি আমেরিকার কাছে সোল্ড আউট হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও খুব বাজে ধরনের সিচুয়েশন হবে। কারণ আমেরিকান সোলজার্স, আমেরিকার সৈন্য, আর্মি বা এয়ারফোর্স অথবা নেভি যেখানে
যেখানে যায়, যে দেশে যায়, সেই দেশ একেবারেই ধ্বংস হয়ে যায়। এবং ডাক্তার ইউনূস খুব ঠান্ডা মাথায় বাংলাদেশে এই কাজটা করছেন। আমার কথা তো ডাইরেক্ট বিশ্বাস করার দরকার নেই, আপনারা তো নিজের চোখ কান আছে, রাইট? নিজেরাই দেখছেন, চট্টগ্রামের মানুষও অনেক কিছুই দেখছে এই মুহূর্তে। আমেরিকান সোলজারদের এই সমস্ত কার্যক্রম, রেডিসনের কার্যক্রম, অমুক জায়গায় তমুক জায়গায়, সব জায়গায় তাদের এখন পদচারণা। সো বাংলাদেশে আমেরিকার যে বেইস করার চিন্তাভাবনা এবং যেই প্রচেষ্টা এখনও করে যাচ্ছেন ডক্টর ইউনূস, পতনের অন্যতম কারণ। এটার জন্য খালি পতন না, এটার জন্য আরও অনেক কিছু হবে, কনফার্ম থাকে। 7 নম্বর রিজন, নিজের পলিটিক্যাল পার্টিকে স্টাবলিশ করা বাংলাদেশে। এনসিপি, এটা বেসিক্যালি ডক্টর ইউনূসের একটা ব্রেইন চাইল্ড। মানে এই পলিটিক্যাল পার্টিটা, যে পলিটিক্যাল পার্টির কোনো অ্যাকসেপ্টেন্স নেই, যে পলিটিক্যাল পার্টি মনে হয় না 10টা ভোটও পাবে, বাট এটা হচ্ছে ডক্টর ইউনূসের ব্রেইন চাইল্ড। ডক্টর ইউনূস যখন এই চিফ অ্যাডভাইজার হিসেবে চলে যাবেন, মানে ওনার প্ল্যান ছিল যে উনি হয়তো অনেক কয়েক বছর ক্ষমতা করে দেশকে 12টা বাজিয়ে এই পলিটিক্যাল পার্টিটাকে এস্টাবলিশ করবেন। খেয়াল করবেন, এই এনসিপি কিন্তু সরকারের প্রোটেকশনে চলে, এটা কিন্তু সরকারি পার্টি, এটা কিন্তু কোনো বিরোধী দল না, এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না, এটা একটা সরকারি পার্টি। এনসিপি কমপ্লিটলি সরকারের ইয়েতে চলে, মানে ব্যাকআপে চলে। খেয়াল করে দেখেন, আর্মিকে দিয়ে তাদের প্রোটেকশন দেওয়া হয়, পুলিশকে দিয়ে তাদের প্রোটেকশন দেওয়া হয়, এনসিপি, রাইট? এবং এই এনসিপি ইউনূসের ব্রেইন চাইল্ড। ইউনূস বাংলাদেশে সিভিল ওয়ার হওয়ার জন্য যে সমস্ত উপকরণ দরকার সেগুলি মানে ক্রিয়েট করে যেতে চাইছেন বা ক্রিয়েট করে ফেলতে চাইছেন, এবং এনসিপি ছিল তার একমাত্র উপায়, যেটা মব পার্টি বলে অনেকে। এনসিপিতে কারা আছে? এনসিপিতে মেম্বার কারা? যারা গত জুলাই আগস্টে পুলিশ হত্যা করেছিল, যারা যত জুলাই আগস্টে স্নাইপার দিয়ে মানুষ মেরেছিল, তাদের স্নাইপারের ভিডিও সব কিছুই কিন্তু আছে, ছবি কিন্তু আছে, কারা কারা করেছিল এনসিপির নেতাদের। এই এনসিপিকে তিনি এস্টাবলিশ করতে চাইছেন বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে, যেন সারা জীবন এই একটা মানে বোঝা হয়ে থাকে, সারা জীবনের জন্য বাংলাদেশের জন্য একটা প্রবলেম ঢুকে যায় এই এনসিপি। যদিও সুবিধা করতে পারে নাই, তাদের কার্যক্রম চলে আসছে, কারণ পিচি পিচি পোলাপাইন টাকা পয়সা একটু পাইছে, এখন মাথা খারাপ হয়ে গেছে, যত টাকা পায় আরও খাইতে চায়, এই একটা অবস্থা। এনসিপির লোকজন তো উপদেষ্টা মণ্ডলীতেও আছে, রাইট? ওই আসিফ। সো সব কিছুই তাদের সব কিছুই বেরিয়ে আসে, তাদের ক্রিপ্টোকারেন্সিতে টাকার আদান প্রদান হতে শুরু করে, তাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বলেন, চুরি বাটপারি বলেন, সবই সামনে চলে আসছে। এবং ডক্টর ইউনূস খুব ভালো করে জানতো যে এগুলি করবেই এরা, এবং এদেরকে সরকারি প্রোটেকশন দিয়ে, সরকারি পৃষ্ঠপোষকতায় তাদেরকে পালার চেষ্টা করছেন, এবং এখনও করে যাচ্ছেন, এবং যথেষ্ট চেষ্টা করছেন তাদেরকে কোনো না কোনোভাবে একটা মানে ভালো জায়গায় নিয়ে আসতে বা একটা স্ট্রং জায়গায় নিয়ে আসতে, যেটা কখনোই হবে না। এনসিপিকে কেউই পাত্তা দেয় না, 2 পয়সা পাত্তা দেন। 8 নম্বর রিজন হচ্ছে, এটা তো সবাই দেখেছেনই একেবারে, সে নিজে ক্ষমতায় এসে প্রথমে নিজের যত সাজা তাজা হয়েছিল, ফাইন টাইন হয়েছিল ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে, ওগুলি নিজেকে নিজে মাফ করে দিয়েছেন একেবারেই, মানে 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 ক্লিন কাট। মানে চক্ষু লজ্জা বলেও তো একটা কথা আছে, রাইট? মানুষের চক্ষু লজ্জা আছে, গোপনে করি, চুরি করে করি, কেউ না বুঝে মতো করি, কিন্তু না, একেবারে ওপেনলি সে করে দিয়েছে তার যতগুলি ট্যাক্স ফাঁকি দিয়েছে, 666 কোটি টাকার ট্যাক্স নিজেই নিজে মকুফ করে দিয়েছে। এরপরে আবার নিজের প্রতিষ্ঠানের নামে অনেকগুলি লাইসেন্স নিয়েছে, গ্রামীণ ইউনিভার্সিটি বলেন, এই বলেন সেই বলেন, মানে এমন কোনো কিছু বাদ নাই। ডিজিটাল ওয়ালেট হতে শুরু করে সব ধরনের ব্যবসার লাইসেন্স সে নিজের প্রতিষ্ঠানের নামে করে নিয়েছেন। মানে আগামী 100 বছরের জন্য বাংলাদেশে যাতে গ্রামীণের রমরমা ব্যবসা চলতে পারে, ভালো মতো চলে, সেই ব্যবস্থা উনি করে যাচ্ছেন। উনি আর কয়দিন বাঁচবে, রাইট? কিন্তু ওনার পরিবার পরিজন আছে, কি বলে ইয়ে আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে সেট করে যাবে। মানে ফর দ্য নেক্সট 2-3 জেনারেশন উনি সেট করে দিতে চাইছেন তার ব্যবসাটা, এবং এই জন্য অনেকগুলি লাইসেন্স নিয়েছেন, নিজের ট্যাক্স মাফ করে দিয়েছেন, নিজের সাজা মাফ করে দিয়েছেন, নিজেকে নিজে বলেছেন আমি অনেক বড় পীর, আমি কোনো অন্যায় করতেই পারি না, আমি ট্যাক্স ফাঁকি দিলে ওইটাও একটা বড় কাজ, ব্যাপারটা অনেকটা এরকম। সো এটাও তার পতনের অন্যতম কারণ হবে, কারণ সবাই এগুলি নোটিস করেছে, চুপ করে আছে, বাংলাদেশের মানুষ চুপ করে আছে, কিন্তু যখন মুখ খুলবে উনি কোন দিকে যাবে? গ্রামীণ ব্যাংকের একটা ব্রাঞ্চও কি বাংলাদেশের মানুষ ঠিকমতো রাখবে? আমার মনে হয় না আর কি। উনি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন, কারণ ওনার লেগাসিটাকে উনি একেবারেই বরবাদ করে দিয়েছেন। 9 নম্বর রিজন, যেটা বাংলাদেশের মানুষ নোটিস করেছে, কিন্তু যেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি খুব কড়াভাবে নোটিস করেছে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির যে কারণে অনেক প্রেশার এখনও দিচ্ছে এবং ভবিষ্যতে আরও জোরে সোরে প্রেশার দিবে, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। সেটা হচ্ছে জার্নালিস্টদের পারসিকিউট করা। জার্নালিস্ট প্রায় 200-রও বেশি জার্নালিস্টকে জেলের ভিতরে ভরে রেখেছেন, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে জেলের ভিতরে, ভুয়া মামলায়, হাজার হাজার ভুয়া মামলা, খুনের মামলায়, মানে সব মিথ্যা মামলায় জার্নালিস্টদের, সাংবাদিক 200-রও বেশি জার্নালিস্টদের
ঢুকিয়ে রেখেছেন জেলের ভিতরে। এটা খুবই সেনসিটিভ ম্যাটার, এটা খুবই ডেঞ্জারাস। যখন এতগুলি জার্নালিস্ট একসাথে ১ জন ২ জন হইলে কথা ছিল, আপনারা বিভিন্ন দেশে খেয়াল করেন ১ জন ২ জন বা ৩ জন জার্নালিস্ট বা ৪ জন জার্নালিস্টকে মানে এদের এগেনস্টে যদি কোনো কথাও বলে, কিছু যদি হয়, এদেরকে যদি একটু অত্যাচারও করে, কি পরিমাণ অ্যালার্ট হয়ে যায় পুরো দুনিয়া, রাইট? এখানে ২০০রও বেশি জার্নালিস্টকে তিনি জেলে ভরে রেখেছেন। ডোন্ট ইউ থিঙ্ক যে মানে ইন্টারন্যাশনাল কমিউনিটি, রিপোর্টার্স উইদাউট বর্ডার হতে শুরু করে বাকি যারা এই সমস্ত ইনভলভড অর্গানাইজেশন আছে, তারা চুপ করে বসে আছে? অবশ্যই না। হ্যাঁ, বাংলাদেশের মিডিয়া ব্ল্যাক আউট হয়ে আছে, বাংলাদেশের মিডিয়াকে কন্ট্রোল করা হয়েছে, সেজন্য সব খবর পাচ্ছেন না, বাট আমরা অনেক কিছুই দেখছি এবং এগুলো নিয়ে আমরা সব জায়গায় কথা বলছি না যে তা না। আমার মনে হয় খবর নিয়ে দেখতে পারে তারা কোথায় কোথায় যাচ্ছে এগুলি নিয়ে। তো এত শত শত জার্নালিস্টকে যে আটকে রেখেছে, সব দেশের কাছে সে ছোট হয়ে গেছে। কারণ সবার আগে জার্নালিস্টদেরকে অত্যাচার করা এটা বাড়ির কাছের কথা না, এটা অনেক ডেঞ্জারাস ব্যাপার। এবং ডক্টর ইউনূসের এই টাইরেনি মনোভাব, এই অটোক্রেটিক মনোভাব, এই ডিকটেটরশিপ, এটা এই জন্যই পতন অনিবার্য। এটা অন্যতম কারণ, যদিও আমি এটা ৯ নম্বরে বললাম। এবং ১০ নম্বর রিজন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রিজন, সেটা হচ্ছে বাংলাদেশের মাইনরিটিদের উপরে অত্যাচার, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের উপরে অত্যাচার, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের উপরে অত্যাচার, তাদেরকে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, তাদেরকে হত্যা করা, মানে মানে ও রেপ করা হতে শুরু করে এমন কোনো কিছু নাই যে ডক্টর ইউনূসের বাহিনী করছে না। যখনই একটা গভর্নমেন্ট মাইনরিটিদের, সেই দেশের মাইনরিটিদের অত্যাচার করে, তাদেরকে পারসিকিউট করার চেষ্টা করে, তাদেরকে ক্লিনজ করার চেষ্টা করে, এটা কখনো কেউই কোনো দেশই ভালো চোখে দেখে না। আমাদের পাশের দেশ বলেন আর আমেরিকা বলেন, এই জিনিসটা খুবই ডেঞ্জারাস। এবং এই কাজগুলি ডক্টর ইউনূস নিজেই করছেন এবং তার বাহিনী দিয়ে, জামাত শিবিরের রেডি টেরোরিস্ট, এনসিপি, এদেরকে দিয়েই করাচ্ছেন। এবং প্রেস কনফারেন্স বা ক্যামেরার সামনে এসে বলছেন যে এই ধরনের কোনো কিছু হচ্ছে না, বাট প্রমাণ সব জায়গায় আছে, এভিডেন্স সব জায়গায় আছে। বাড়িঘর পোড়ানো হতে শুরু করে, অ্যারেস্ট করা হতে শুরু করে, মানুষকে পারসিকিউট করা হতে শুরু করে, তাদেরকে হত্যা করা হতে শুরু করে, সব কিছুর প্রমাণই তাদের কাছে আছে। যত ধরনের মাইনরিটি আছে, শুধু হিন্দু না, সব ধরনের মাইনরিটিদের উনি যেভাবে অত্যাচার করছেন, এইগুলির জন্য কিন্তু অনেক কড়া জবাব পাবেন উনি। এটার জন্য উনাকে অনেক জবাবদিহি করতে হবে। শুধুমাত্র যে ক্ষমতা থেকে পড়ে যাবে তা না, এগুলির একটা একটা করে হিসাব হবে। আমি যে 10টা কারণ বললাম, এই 10টার যে কোনো একটা কারণেও যে কোনো ধরনের সরকার পড়ে যেতে পারে, সেটা যতই পাওয়ারফুল হোক না কেন। আর ইউনূসের মতো একটা দুর্বল গভর্নমেন্ট, একটা দুর্বল পলিটিশিয়ান, এই 10টার একটা না, এটার অর্ধেক হইলেও পড়ে যাওয়ার কথা, এবং পড়বে। সময় লাগে, কিন্তু পড়বে। এবং এই প্রতিটা কারণে, যে 10টা কারণ আমি বললাম, প্রতিটা কারণে স্যার ইউনূসকে জবাবদিহি করতে হবে। এবং এইগুলির জন্য জবাবদিহি করতে হবে ওনাকে মানুষের কাছে, এবং সাধারণ মানুষ ওনাকে চেপে ধরবে। ওনার বাড়িঘর বলেন, ওনার ব্যবসা প্রতিষ্ঠান বলেন, ওনার আত্মীয় স্বজন বলেন, সবাইকে একটু একটু করে ধরবে, সবাইকে চেপে ধরবে যে এটা কেন হয়েছে, এগুলি কেন করছো। এবং এগুলি কখনো উনি অ্যাভয়েড করতে পারবেন না। উনি যে দেশেই পালিয়ে যাক, উনি ফ্রান্সে যাক, উনি আমেরিকাতে যাক, যেখানেই যাক না কেন, এইগুলি উনার পিছে পিছে ঘুরবে। এবং উনি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই জিনিসগুলি ওনাকে কামড় দিবে। এবং উনি মরে যাওয়ার পরে, সবাই মরে, উনিও মরে যাওয়ার পরে, আমার মনে হয় ওনার কবরস্থানে এই সমস্ত জিনিসগুলো মানে একেবারে মানে পাথর দিয়ে লেখা থাকবে, যাতে কেউ বুঝতে না পারে যে সে কি করেছিল। ট্রাস্ট মি, ইটস গোয়িং টু হ্যাপেন। এবং এমনও হইতে পারে বাংলাদেশে, রাজাকারদের জন্য ঘৃণা স্তম্ভ কয়টা আছে আমি জানি না, আছে কিনা, কিন্তু ডক্টর ইউনূসের জন্য একটা বিশাল ঘৃণা স্তম্ভ হবে, যেখানে মানুষ আশেপাশে দিয়ে যাওয়ার সময় হয় থুতু মারবে, নয় জুতা মারবে, নয় পাথর মারবে, সামথিং লাইক দ্যাট। মানে শয়তানকে পাথর মারে না, ওইরকম করে ওই ইউনূস ঘৃণা স্তম্ভ, ওখানেও দেখবেন পাথর টাথর মারবে। এটা হবে বাংলাদেশে ইন 5 years, in 10 years, in 20 years, in 30 years, ইটস গোয়িং টু হ্যাপেন, নো ম্যাটার হোয়াট। এবং ডক্টর ইউনূসের পতন একেবারেই অনিবার্য, ইট ক্যান হ্যাপেন এনি মোমেন্ট। এবং তার এক্সিট, তার এসকেপ, তার লেগাসি, এগুলি সবই এখন হয়ে যাচ্ছে ভয়াবহ। তার সেই নোবেল পুরস্কারের ইমেজ, শান্তি পুরস্কারের ইমেজ, ইটস গন, destroyed, does not exist anymore. Have a good one.